কি মনে করছস? হ্যাঁ, কাজের কথা কইলেই তুই অসুস্থ হয়ে যাস। আমি কিছু বুঝি না, আর সব কথা আমার পোলার কাছে কস। তুই আসার পর থেকে আমার পোলা আমারে আর আমার মাইয়ারে দেখতে পারে না। এই আমার পোলারকে যাবে করছস? আজকে সুযোগ পাইছি, আজকে ঝোপ বুঝা কোপ মারুম। কেমনি তোর যা করা লাগে সেটা আমি ভালো করে জানি। এই সাথী দাঁড়ায় আসোস কেন? যা করার কর, ওরা আজকে শেষ করে তোর বাচ্চাটা আজকে মার। এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মায়ের মুখে মুখে তর্ক করিস, তাই না? আরে তুই তো একটা ফকিন্নির ঘরের মেয়ে। যখন বাবার বাড়ি ছিলি সারাদিন না খেয়ে থাকতি, আর যখন আমাদের বাড়ি এসেছিস এখন প্লেট ভরে ভরে খাস, তাই না? খেয়ে খেয়ে শরীরে শক্তি হয়েছে, শক্তি হয়েছে। সাথী মা, আপনার আমার জায়গাতে আমার ব্যথা লাগতেছে। আরে ব্যথা লাগতেছে? আরে ব্যথা যার জন্যই তো ধরছি। তোর কি সোহাগ করার জন্য আমি ধরছি? হ্যাঁ, তুই আমার পোলার আমার কাছ থেকে চিনে নিছস, তোরও তো আজকে ছাড়তেছ না। সাথী দাঁড়ায় রসিস কাট পেট পাশে বাড়ি দিতে পারত। চুপ, একদম চুপ। মা, আপনার কাছে আমি রিকোয়েস্ট করতেছি মা, আপনি আমার লগে এমনটা কইরেন না। আপনারা আমারে মাইরে বলাইবেন ঠিক আছে, কিন্তু আমার সন্তানটা কিছু কইরেন না। ও তো আপনাকে বংশেরই সন্তান, ওরে চাইরা দেন। ওইটাই তো বড় সমস্যা। আরে ও যদি দুনিয়াতে আসে না, আমার পোলা যেইটুকু আমারে ভালোবাসে সেইটুকু তো থাকবো না, সেইটুকু তো যায় পড়বো ওর উপর। এই জন্যে তোরে মাইরা তো লাভ নাই, ওরে মারুম সাথে সাথে তোরেও মারুম। কি ব্যাপার, কি হয়েছে, তোমরা কি করছো? আরে বোমা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তাই তো হাসপাতালে নিয়ে যেতে চাইতেছি। দেখোস না? তানহা, তানহা, কি হয়েছে তোমার? আরে কি হয়েছে আমাকে বলো। আমারে তুমি বাঁচাও, তোমার মা বোন আমার মাইরে বলাইতেছে। না না, আমরা তো কিছুই করি নাই। বৌমা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, যাই দেখি ঘরের ভিতরে কান্না করতেছে। তাই বললাম কি হয়েছে, বললো পেটে ব্যথা করতেছে। তাই তো আমরা ঘরের থেকে বের করে হাসপাতালে নিয়ে যাইতেছিলাম। হ্যাঁ ভাইয়া, মা যা বলছে একদম ঠিক কথাই বলছে। আমরা হঠাৎ করে ভাবির কান্নার আওয়াজ পেলাম, আর তাই তো ভাবিকে বাইরে নিয়ে এসেছি যাতে ভাবিকে নিয়ে হাসপাতালে যেতে পারি। ও আচ্ছা, তোরা ভাবিকে অসুস্থ দেখে হসপিটাল নিয়ে যাচ্ছিলি তাই না? মা, তোমরা কি ভেবেছো আমি তোমাদের কোনো কিছুই জানি না? আমি তোমাদের সব কিছু জানি, আর তোমাদের সব কিছু আমি আড়াল থেকে দেখেছি এবং ভিডিও করেছি। তোমরা আমার বউয়ের সাথে কি কি করেছো। মা, তুমি কিভাবে পারলে? একটা প্রেগনেন্ট মেয়ে, তার পেটে বাচ্চা, তুমি তাকে আঘাত করছো, আমার বাচ্চাটাকে মেরে ফেলার চেষ্টা করছো। মা, তুমি কি বিবেকহীন হয়ে গেছো? আমি আমার ওয়াইফকে তোমার কাছে নিরাপদের জন্য রেখে গেছি, আর তুমি কিনা তার উপর অত্যাচার করছো। কিন্তু কেন মা? তুই তো আমার বোন, তোকে কি বলবো? একটা আমার চিন্তা করতো, আজকে যদি তানহার জায়গায় তুই থাকতিস, আর তোর সাথে যদি তোর শ্বশুরবাড়ির লোকজন এই সেম ব্যবহারটাই করতো, তাহলে তুই কি করতিস? তুই পারতিস সহ্য করতে? কি মা, তোমার মেয়ের সাথে যদি এই সেম কাজটাই করতো, তুমি কি পারতে এটা সহ্য করতে? কখনোই পারতে না। তো আজকে আমার ওয়াইফ দেখে তোমরা আমার ওয়াইফের উপর অত্যাচার করছো। মা, আমি তো তোমার কাছ থেকে এমন কিছু আশা করিনি মা। যেদিন থেকে এই বউ এই বাড়িতে আসতে সেদিন থেকেই তোর পরিবর্তন আমি লক্ষ্য করেছি। তুই একের পর এক ভাবে পরিবর্তন হয়েছিস। কেন? আগে যেভাবে আমাকে মা বলে ডাকতি, সব সময় জিজ্ঞেস করতি মা তোমার কি লাগবে, তোমার কোনো সমস্যা হচ্ছে কি না, অসুখ হলে আমার পাশে গিয়ে বসে থাকতি। যতক্ষণ আমার ঘুম না আসতো তুই আমার কাছ থেকে সরতি না। কিন্তু বউ আসার পর কি সেটা করেছিস? না, একটা বারো কি প্রাণ খুলে আমাকে মা বলে ডেকেছিস? ডাকিসনি। সব সময় চেয়েছিস বউ তোর কাছে থাক, আর আমরা দুজন তোর থেকে দূরে সরে যাই। তুই তো তাই করেছিস বাসায়। একটা বারের জন্য তো কখনো চিন্তা করিসনি যে মা আমাকে জন্ম দিয়েছে, যে মা আমাকে বড় করছে, সুশিক্ষায় শিক্ষিত করছে, যার কারণে আজকে তুই পুলিশ অফিসার। না, সেই মার মূল্য তোর কাছে এতটুকু নাই। তোর মূল্য হয়েছে এখন বউ। তুই সব কিছুতে মূল্যায়ন করিস বউকে। আমি আর আমার মেয়ে ঘরের ভিতরে কি করছি, খাচ্ছি না খাচ্ছি, একবারও কি খোঁজ নিয়েছিস? নিয়ে আসনি। আর যার রাগ উঠেছে তোর বউর উপর, আর এই কারণেই আমরা চাইছি তোর ভালোবাসা যাতে আমরা আবার ফেরত পাই, সেই বাসার যেন আবার আমাকে প্রাণ খুলে মা ডাকে। এই জন্যই তো
তোর বউকে আমরা মেরে ফেলতে চেয়েছি, তার সন্তানকে আমরা মেরে ফেলতে চেয়েছি, এটা আমাদের দোষ। কেন খোঁজ নিবে মা? তুমি জানো না সে এখন নতুন মা পেয়েছে, নতুন বাবা পেয়েছে। আমাদের দিয়ে এখন সে কি করবে? আমার পরিবর্তে সে শালি পেয়েছে, আর তোমার পরিবর্তে সে মা পেয়েছে, শাশুড়ি পেয়েছে। আর একটা কথা বলবি না তুই, তুই অনেক কথা বলেছিস। মা তুমি কেন ভুলে যাচ্ছ? মায়ের জায়গা এক জায়গায় আর স্ত্রীর জায়গা আরেক জায়গায়। তুমি তোমার জায়গাতে আছো আর আমার ওয়াইফের জায়গায় আছে। আমি যে তোমাকে কম ভালোবাসি সেটা তো না। আমি আমার ওয়াইফকে যেমন ভালোবাসি ওয়াইফ হিসাবে, তোমাকে মা হিসেবে আমি সেমভাবে ভালোবাসি। হ্যাঁ, হয়তো আমি আমার ডিউটির জন্য তোমাদেরকে একটু সময় কম দিতে পারি। একটা মেয়ে তার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে কেন জানো? একটু সুখ পাওয়ার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য। আর তুমি এটা কেন বোঝো না? আজকে যদি তোমার মেয়ের সাথে এমন হতো, তুমি কি পারতে মেনে নিতে? তানহাও সেমভাবে একটু ভালোবাসা পাওয়ার জন্য আমাদের বাড়িতে এসেছে। তোমাকে সে মা হিসাবে দেখে, আর তুমি কিনা তাকে বউ হিসাবেই দেখছো। কেন পারছো না তাকে একটু মেয়ে হিসাবে দেখতে? তাকে মেয়ে হিসাবে দেখতে তোমার সমস্যা কোথায়? দেখো মা, তোমাদের যদি এতই খারাপ লাগে যে আমি তোমাদেরকে ভালোবাসি না, এটাই যদি তোমার মনে হয়, তাহলে তোমরা দুজন না আমার বাড়ি থেকে চলে যাও। আমাদের বাড়িতে থাকার তোমার কোনো দরকার নেই। ও, এখন আমরা চলে যাবো তাই না? এই কই যাবো? তুই জান আমাদের আছে কে? তুই আমার একমাত্র ছেলে, যা সুখ দুঃখে সবসময় পাশে দেখেছি। আজকে সেই আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়, দে তারে, আমরা চলে যাই। তুমি এসব বাঁচাও, তুমি আমার হাসপাতালে নিয়ে যাও, আমি মরে গেলাম। তোমার কি হচ্ছে তোমার? মা, আমার বাচ্চার যদি কিছু হয়, তোমাকে আর তোমার মেয়েকে আমি কি করবো বুঝতেও পারছো না। বাবা, যা করা পরে করিস, আগে বোমার হাসপাতালে নিয়ে যাও। চলো। খাবারটা খেয়ে নাও। কি রে উষা, তুই আমার খাবার আমার হাত থেকে কেড়ে নিয়ে এভাবে খাচ্ছিস? কি হয়েছে তোর? তুই কি খুব ক্ষুধার্ত? তোর এত বড় সাহস কি করে হলো? হ্যাঁ, তোর স্যারের সামনে থেকে খাবার ছিনিয়ে খাওয়ার? জীবনে কি খাবার চোখে দেখিসনি? স্যার, স্যার আমি আপনাকে একটা কথা বলতে চাই। এই, কি বলবি তুই তোর স্যারকে? হ্যাঁ, তোর যা কথা সব আমার সাথে হবে। আর আমি তোকে এই বাড়িতে জায়গা দিয়েছি, তুই ভুলে যাস না। তুই রাস্তায় রাস্তায় পড়েছিলি কাজের অভাবে, কাজ কোথাও খুঁজে পাচ্ছিলি না। আমার কাছে এসে বলেছিলি, ম্যাডাম আমাকে আপনার বাড়িতে কাজ দিন, আর আমি তোকে সাহায্য করেছি। আর তুই এখন আমাকে না চিনে তুই তোর স্যারের সাথে সরাসরি কথা বলতে চাচ্ছিস? তোর এত বড় সাহস, তোকে তো আমি এই বাড়িতেই রাখবো না। পরিও কি বলতে চাচ্ছে একটু বলতে দাও ওকে। না, ওকে আমি কি কথা বলতে দিব? হ্যাঁ, ও হচ্ছে আমার বাড়ির কাজের লোক, আর কাজের লোকের কোনো কথাই আমি তোমাকে শুনতে দিব না। এখনই ওকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। বের হ, বের হ। ও আসলে কি বলতে চায় ওর কথাটা আমাকে শুনতে হবে। আচ্ছা, তুই আমাকে কি বলতে চাস বলতো? শুনবেন? তাহলে শুনেন স্যার। আজকে আমি এই খাবারটা বাসারকে খাওয়াবো, আর এই খাবারটা খেলে বাসার 2 ঘন্টার জন্য সেন্সলেস। আর আমি এই সুযোগে ওর হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ওর নামে যত সয় সম্পত্তি আছে সব কিছু আমার নামে করে নিব। দেন আমার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যাব। ওয়াও, কি ভালো লাগতেছে! এত সয় সম্পত্তির মালকিন আমি হব। যাক, কাজ হয়ে গেছে, এটা এখন রেখে দেই, আসলে সুন্দর করে খাওয়াবো। ভালো করতে পারলে তুমি আমার সাথে এটা? বাসার, তুমি আমার কথা বিশ্বাস করো, আমার কথাটা একটু শোনো। চুপ! তোমাকে আমি এত বিশ্বাস করি, আর তুমি কিনা আমার খাবারে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দিয়ে আমাকে অজ্ঞান করে আমার সম্পত্তি হাতিয়ে নিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যেতে চাও? ছি, তোমার একবার লজ্জা লাগলো না? আর তোমাকে আমি কিসে কম রেখেছি বলো? তুমি যখন যা চেয়েছো তোমাকে আমি তখন তাই দিয়েছি, কোনো জিনিসের অভাব তোমাকে আমি বুঝতে দেইনি। আর সেই তুমি কিনা আমাকে, ছি, তোমার একবার ভাববার দরকার ছিল যে আমি তোমার হাজবেন্ড। শোনো, পৃথিবীতে একটা মেয়ের সব থেকে বেশি আপন কে জানো? তার স্বামী। আর তুমি তোমার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছো। তুমি একটা বিশ্বাসঘাতক। তোমার মতো বিশ্বাসঘাতক মেয়েকে
আমি আমার বাসায় রাখবো না। তোমার মতো বিশ্বাসঘাতক মেয়েকে রাখলে তুমি আমার সাথে আবার সেম ব্যবহারটাই করবে। এইবার তুমি আমাকে অজ্ঞান করতে চেয়েছিলে, আর যদি তোমাকে আমি আমার সাথে রাখি, পরবর্তীবার তুমি তো আমাকে মেরে ফেলবে। আসলে আমি একটা জিনিস বুঝলাম না, তোমরা মেয়েরা এমন কেন? আসলে তোমার কোনো জিনিসের কমতি নেই, তাহলে কেন তুমি আমার সাথে এমন করলে? কি অপরাধ আমার? তোমার সম্পত্তির দরকার ছিল, তুমি আমাকে বলতে। আমার সম্পত্তি আমি স্বইচ্ছায় তোমাকে লিখে দিতাম। আমার সাথে তো নাটক করার কোনো দরকার ছিল না। আমার সাথে কেন নাটক করলে বলতে পারো? হ্যাঁ বলবো, সত্যিটা তো তোমাকে কাজের মেয়েটাই বলে দিয়েছে। ওকে আমি কাজের মেয়ের মতো দেখিনি, আদর যত্ন দিয়ে আমার মতো করে রেখেছিলাম, আমার ড্রেস আপ ওকে আমি পরতে দিতাম। আর বদমাইশ মেয়েটা আমার সব কিছু ফাঁস করে দিয়েছে। ভালোই করেছে, আমাকে আর মিথ্যা নাটক করে থাকতে হবে না এই বাড়িতে। আর কতদিন সহ্য করবো তোমাকে? হ্যাঁ আমি মানি আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু ভালোবেসে বিয়ে করার পর তুমি পুরো চেঞ্জ হয়ে গিয়েছো। আমার কত স্বপ্ন ছিল জানো তুমি? আমার হাজবেন্ড ঠিক সেরকমটা থাকবে যেরকমটা আমাদের সম্পর্কের সময় ছিল, কিন্তু বিয়ের পর তুমি টোটালি চেঞ্জ হয়ে গেছো। সারা দিন অফিস অফিস অফিস, আমার কথা তো তোমার মনেই নেই। অফিসে হচ্ছে তোমার বউ, বাড়িতে যে একজন বউ আছে তাকে যে সময় দিতে হবে, তাকে নিয়ে ঘুরতে যেতে হবে, রেস্টুরেন্টে যেতে হবে, সেই কথা তোমার এই মাথা থেকে পুরো বের হয়ে গিয়েছিল। টাকাটাই তোমার কাছে ইম্পর্টেন্ট ছিল, তাই না? হ্যাঁ তোমরা কি মনে করো? হ্যাঁ মেয়েরা কি টাকার পাগল? টাকার জন্যই সব কিছু করতে পারে না। একটা মেয়ের জীবনে না ভালোবাসাটাও সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আমি তোমার কাছ থেকে বিয়ের আগে পেয়েছি, বিয়ের পরে আমি তোমার কাছ থেকে পাইনি। আমি কি করবো? হ্যাঁ তাই আমি আমার বয়ফ্রেন্ডের সাথেও সম্পর্ক করেছিলাম, ও আমার এক্স বয়ফ্রেন্ড ছিল। আমি বিবাহিত জানার পরেও আমার সাথে সম্পর্ক রেখেছিল এবং আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। তাই আমি ভেবেছিলাম নেশার ওষুধ খাইয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দিব, তারপর সমস্ত দলিলে তোমার সিগনেচার করিয়ে আমার নামে ট্রান্সফার করে নেব। কিন্তু এই শয়তান মেয়েটা সব কিছু ফ্ল্যাশ করে দিয়েছে। আর তুমি একটু আগে কি বললে? আমি যদি মুখ ফুটে তোমার সয় সম্পত্তি চেতাম, তুমি আমাকে সব কিছু আমার নামে লিখে দিতে। জীবনও এই কাজটা তুমি করতে না। কেন করতে না জানো? মুখে যতটা সহজে বলো না, বাস্তবে করাটা না অতটা সহজ না, বুঝতে পেরেছো? তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবে। যাও, বেরো যাও। কি হলো, যাচ্ছ না কেন? আমি তোমাকে বাংলায় বলেছি এ বাসা থেকে বের হয়ে যাও। যাও। আরে এ দেখি শালি। শালি কখন আসলে? এই তো কিছুক্ষণ আগে এসেছি। আমার শালি তো দেখি অনেক বড় হয়ে গেছে। আর কত ছোট থাকতে বলেন দুলাভাই? দিন দিন যেহেতু বড় হচ্ছি, তো নিজের মধ্যেও তো পরিবর্তন আসতে হবে, তাই না? তো শালিকে কিছু খাওয়াবা? আপনি কি খাবেন দুলাভাই? আপাতত পানি পানি খাই। ঠিক আছে দুলাভাই। আরে তুমি কখন আসলে? আরে আমি এইমাত্রই আসলাম। আর তুই দুলাভাইকে পেয়ে একদম গল্পের ঝুড়ি বসিয়ে দিয়েছিস না? আমাকে একটু বলবো না? বলার সময় তো পেলাম না। আচ্ছা তোমরা দুজন বসে গল্প করো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। না তুমিও বসো না, গল্প করো তোমরা, আমি নিয়ে আসি। না না, আমার সময় নেই, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে নিই। কিরে বস। অনেকদিন পর তোকে পেলাম, আজকে মজা করে আমরা আড্ডা দেব, ওকে? কিন্তু তার আগে আমি তোমাকে একটা কথা বলতে চাই আপু। বল। বলে কি, মানে দুলাভাই আমার না ওনাকে না সুবিধার মনে হয়নি। মানে আমি এতদিন পর তোমাদের বাড়িতে আসছি, আমার সাথে কি একটু ভালোভাবে কথা বলবে তা না করে কেমন করে কথা বললো। তার কথাতে না আমার কেমন একটু সন্দেহ সন্দেহ মনে হয়েছে। আমার মনে হয় কি তার চরিত্রের সমস্যা আছে। এগুলি কি বলছিস তুই? হ্যাঁ, আমি তোর দুলাভাইকে তো চিনি, তুই আমার সাথে প্র্যাঙ্ক করছিস তাই না? আরে না আপু, আমি তোমার সাথে প্র্যাঙ্ক কেন করব? তুমি দেখলে না আমি এখানে বসেছি, তার অঙ্গি ভঙ্গিমা কেমন ছিল, কি কি ইশারা করছিল, আমার কাছে সুবিধার মনে হয়নি, তাই আমি তোমাকে বলেছি। তাছাড়া তুমি আমার আপন বড় বোন, আমি কি চাবো আমার বড় বোনের সংসারে অশান্তি হোক? তাই বলি কি তুমি না একটু সাবধানে থেকো, একটু সচেতন হয়ে চলো। হ্যাঁ দুলাভাইকে চোখ বন্ধ করে একদমই বিশ্বাস করো না। আমার মনে হচ্ছে তোর কোথাও ভুল হচ্ছে। আমি আমার হাজব্যান্ডকে চিনি, হ্যাঁ,
আমি তোকে না করে দিচ্ছি। আমার ফ্যামিলিতে এসে তুই কোনো ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করিস না, বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই। শোন, আমি অনেক সুখে আছি তোর দুলাভাইয়ের সাথে, আমি চাই না যে এগুলোর মধ্যে ঢুকে তুই কোনো ঝামেলা সৃষ্টি কর। তুই বেড়াতে আসছিস, কয়েকদিন থেকে দিন বাসায় চলে যাবি। শুধু শুধু কেন এগুলো বলছিস? কারণ আমি আমার হাজব্যান্ডকে চিনি, সে আমাকে যথেষ্ট পরিমাণে কেয়ার করে, যথেষ্ট পরিমাণে ভালোবাসে। সো শুধু শুধু এগুলো বলিস না। ঠিক আছে, আমার কথা তো তোমার বিশ্বাস হলো না তাই না? আজকে রাতেই আমি প্রমাণ করে দিব তোমার হাজবেন্ডের চরিত্র কি আদৌ ভালো নাকি খারাপ। ইটস মাই চ্যালেঞ্জ। দুলাভাই, দুলাভাই, এই দুলাভাই, আপনি এখানে শুয়ে আছেন কেন? আসেন। আরে কি বলছো? আমি এখন কোথায় যাব? আমার সাথে যাবেন দুলাভাই, আপনি এখানে শুয়ে থাকতে পারবেন। আসেন আমার সাথে, আসেন। আরে না না, তোমার বোন যদি জানতে পারে তাহলে মেরে ফেলবে আমাকে। আপু তো ঘুমাচ্ছে, আপু কি করে জানবে? আসেন তো আমার সাথে, আসেন। আরে জাগবে না, আসেন তো বলছি, আসেন। আরে আস্তে, আসেন আসেন। দাঁড়াও দাঁড়াও, আস্তে। আরে কি ব্যাপার, কি শুরু করছো? আরে আমার স্বামীর চরিত্র ফুলের মতো পবিত্র, এটাই জানতাম এতদিন। কিন্তু আজ আমার সব ভাবনা, সব ভালোবাসা, সব কিছু মিথ্যে হয়ে গেল। আমি কখনোই চিন্তা করতে পারিনি আমার হাজবেন্ড আমারই ছোট বোনের সাথে, ছি, অথচ আমি আমার নিজের বোনকে অবিশ্বাস করেছি। কতটা ভালোবাসলে মানুষ এমনটা করতে পারে? অন্ধের মতো ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি আমি তাকে, সে আমার বিশ্বাসের মর্যাদা দেয়নি। আরে কি ব্যাপার, তুমি আমাকে এখানে টেনে নিয়ে আসলে কেন? দুলাভাই, আমি আপনাকে এই রুমে কেন ডেকে নিয়ে এসেছি আপনি কি বুঝতে পারছেন না? আপনি কি ছোট বাচ্চা? বুঝিয়ে বলতে হবে। আমি তো একটু বড় হয়েছি দুলাভাই, তাই তো একটু বুঝেন। আরে আজব তো, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। সব কি বলছো তুমি, আজে বাজে কথা। দুলাভাই, আপনি কি বুঝেন না আমি আপনাকে কেন এখানে ডেকে নিয়ে এসেছি? আমি তো একাকিত্ব আছি দুলাভাই, আপনি আমাকে একটু সঙ্গ দেন না, তাহলেই তো হয়ে যায়। শাট আপ! আর একটা কথা বলবো না। এই, তুমি কি ভেবেছো আমি অন্যদের মতো তোমার সাথে দুষ্টামি করেছি বলে তুমি তোমার রুমে আমাকে ডেকে নিয়ে আসবে? আমার মতলব খারাপ তুমি সেটা ভাবছো? একদমই সেরকম কিচ্ছু না। তুমি আমার ছোট বোনের মতো, আমি তোমার সাথে দুষ্টামি করেছি তোমার একাকিত্ব কাটানোর জন্য। তাছাড়া তুমি আমার ছোট ভাইয়ের সাথে যেটা করতেছিলে সেটা আমি সহ্য করতে পারছিলাম না। এটা ছিল সহ্যের বাইরের একটা জিনিস, যেটা কিনা তুমি আমার ছোট ভাইয়ের সাথে করছো। আমি এটা সহ্য না করতে পেরে তোমাকে সময় দিচ্ছি, কিন্তু তুমি সেই সুযোগ নিচ্ছ। তুমি ভেবেছো আমি তোমার সাথে সিরিয়াস কিছু করছি। না, আমি শুধুমাত্র আমার ওয়াইফকে ভালোবাসি। আমার লাইফে শুধুমাত্র আমার ওয়াইফই থাকবে, আর কেউ না। আর এমন কুমতলব তোমার থেকে আমি আর কখনো দেখতে চাই না, কথাটা মাথায় রেখো। আরে তুমি? ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ হ্যাঁ আপু, ভালোই হয়েছে তুমি চলে এসেছো। দেখেছো, তোমাকে আমি বলেছিলাম না, চ্যালেঞ্জ পর্যন্ত করেছিলাম। আজকে আমি প্রমাণ করে দিব যে দুলাভাই আদৌ ভালো নাকি খারাপ। দেখলে তো, প্রমাণ ঠিকই হয়ে গেল। শাট আপ, জাস্ট শাট আপ। তোর লজ্জা করছে না এত বড় মিথ্যে কথা বলতে? হ্যাঁ, কি ভেবেছিস তো সব মিথ্যে আমি বিশ্বাস করব? কখনো না। আমি বিশ্বাস করেছিলাম তোকে, আমি ভেবেছিলাম আমার ছোট বোন যেহেতু এই ধরনের কথা বলতেছে, আমি মুহূর্তের মধ্যে ভুলে গিয়েছিলাম যে আমার হাজবেন্ড একটা ফেরেশতা তুল্য স্বামী। আমি তাকে ভুল বুঝেছিলাম। তোর মতো বোনকে আমি বিশ্বাস করেছিলাম। আমি কখনোই ভাবতে পারি নাই তুই একটা কালসাপ, তুই একটা কালসাপ হয়ে ঢুকেছিস
আমার সর্বনাশ করার জন্য। আমি দরজার ওই পাশটায় দাঁড়িয়ে সব দেখেছি। আমার হাজবেন্ড তোকে জোর করে না, বরং তুই জোরপূর্বক ভাবে তার সাথে মেশার চেষ্টা করেছিস। ছি, তোর লজ্জা করছে না? দুলাভাই মানে কি বুঝিস তুই? দুলাভাই মানে হচ্ছে বড় ভাই। আরে ও তো তোকে সবসময় ছোট বোনের মতোই দেখতো, আর তুই কি করে পারলি বলতো? আমি তোর বড় বোন, আমার সংসারে হাত দিতে তোর একটু বিবেকে বাঁধলো না? এই পৃথিবী থেকে ছেলের অভাব পড়েছিল, আমাকে বলতি যে আমি বড় হয়েছি, আমি তোকে দেখে শুনে একটা ভালো করে বিয়ে দিতাম। আমার সংসার ভাঙার জন্য তুই উঠে পড়ে কেন লেগেছিস? আমি কখনোই কল্পনা করিনি যে বোনটাকে আমি এত ভালোবেসে ছোট থেকে বড় করেছি, সে কিনা আজকে আমার সর্বনাশ করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তোকে এই মুহূর্তে আমি আর সহ্য করতে পারছি না। আমি চাইলে তোকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দিতে পারতাম, কিন্তু আমি একটা মানুষ, তোর মতো অমানুষ না। এত রাত্রের বেলা কোনো কুকুর বিড়ালকেও কেউ বাড়ি থেকে বের করে না। তাই তোকে রাতটুকু আমি ভিক্ষা দিয়েছি আমার বাড়িতে থাকার জন্যে। সকাল হওয়ার সাথে সাথে তুই তোর ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে চলে যাবি, আর আমি ভুলে যাব যে আমার কোনো ছোট বোন ছিল কখনো। তোর সাথে আজকের পর থেকে আমার আর কোনো সম্পর্ক নেই, থাকবে না। এই চলো। এই তোর সাহস তো কম না? তো আমি এখন না মেরে পারলাম না। একদম ঠিক আছে। ও আমার ওয়াইফ। ওয়াই কেন, তোরা কি ভেবেছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে তুই কে রে? তোকে তো আগে কখনো এই বাড়িতে দেখি নাই। আমি এই বাড়িতে নতুন এসেছি, এজন্য আগে কখনো দেখেননি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, নতুন কাজের মেয়ে আর কি হবে। না না, আপনারা ভুল বুঝতেছেন। আমি এ বাসার কাজের মেয়ে না, আমি হয়েছি এ বাসার বউ। হোয়াট? তুই এই বাসার বউ? স্বপ্ন দেখতেছিস নাকি? বেশি কথা বলিস না তো। এখানে আমরা আমার বন্ধুর সাথে দেখা করতে আসছি, তোকে ডেকে নিয়ে আয়, যা। আচ্ছা, আমি বাসারকে ডেকে দিচ্ছি, আপনারা ভিতরে এসে বসুন। হ্যাঁ চল, এর সাথে এখানে কথা বলে সমালোচনা করে লাভ নেই, ভিতরে চল। আপনারা এখানে বসুন, আমি বাসারকে ডেকে দিচ্ছি। এই, তোকে আমি নিষেধ করেছি না বাসার নাম ধরে ডাকবি না? তুই হচ্ছিস এই বাড়ির কাজের মেয়ে, কাজের মেয়ে কাজের মেয়ের মতোই থাকবি, মালকের নাম ধরে ডাকার চেষ্টাও করবি না। আপনাদের দেখে তো শিক্ষিত পরিবারের সন্তান মনে হচ্ছে। আসলে একটা কথা কি জানেন, মানুষ শুধু বই পড়লেই শিক্ষিত হতে পারে না, শিক্ষিত হতে হলে পারিবারিক শিক্ষা দরকার। এই, তোর সাহস তো কম না? তুই সামান্য একজন কাজের মেয়ে হয়ে আমাদের ফ্যামিলি নিয়ে কথা বলিস? তুই এত বড় সাহস কোথায় পেয়েছিস? হ্যাঁ, আপনারা আমার গায়ে হাত তুললেন কেন? আমি আপনাদের সাথে তো কোনো অন্যায় করিনি, কোনো খারাপ ব্যবহার করিনি, তাহলে আপনারা আমার গায়ে কেন হাত তুললেন? দেখ দেখ, আবার মুখে মুখে তর্ক করছে, কত বড় সাহস! মানে ওর সাহস দেখে না আমি না অবাক হচ্ছি। বাসারের বাড়িতে এরকম একটা বেয়াদব কাজের মেয়ে, মানে আমি না বুঝতে পারছি না। কি যে বলিস না তুই, আমি কিন্তু এখন আর অবাক হচ্ছি না, কারণ এইসব কাজের মেয়েদের কোনো শিক্ষা আছে নাকি? এরা কি জানে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? যে ভাব ধরে আছে মনে হচ্ছে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ ঠিকই মানুষের পাশে কাজ করে। দেখ না, আবার পর্দা করে, হিজাব পরেছে যাতে আমরা কেউ ওকে না দেখি। কি সুন্দর চেহারা মনে হয়, আমার মনে হয় খুব কুৎসিত চেহারা, আমরা দেখলে হাসবো তাই আর কি মুখটা ঢেকে রেখেছে, বুঝিস নাই? আমার মনে হয় কি বাসা হতে করে চোখ দেখে প্রেমে পড়ে এই বাসায় কাজে রাখছে, বাসারের রুচি একদম নিচে নেমে গেছে। আমার তো তাই মনে হয়, চোখ দুটো সুন্দর দেখে কাজে রাখছে, চেহারা তো সুন্দর নেই, এই জন্য ঢাইকে রাখছে আমরা না দেখি। আসলে আপনাদের সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই, আপনাদের সাথে কথা বলতে আমার রুচিতে পাচ্ছে। আপনাদের ড্রেস আপের কি অবস্থা? আপনি একজন মেয়ে মানুষ হয়ে একজন ছেলে মানুষের মতো ড্রেস আপ পরে একজন ছেলে মানুষের সাথে ঘুরে বেড়াচ্ছেন। তোকে তো আমি এখন না মেরে পারলাম না। একদম ঠিক আছে। এই কি ব্যাপার, তুই এসব কি করছিস? ওর গায়ে হাত তুলছিস কেন? তো কি করব? ও তোর বাড়ির কাজের মেয়ে হয়ে তোর নাম ধরে ডাকছে, এটাকে আমরা সহ্য করতে পারি বল? তোদের কে বলেছে যে ও এই বাসার কাজের লোক? তোরা জানিস ওকে? আজব, ও ড্রেস আপ দেখে তো মনেই হচ্ছে একজন কাজের লোক। তো কাজের লোক ছাড়া কে হবে? হ্যাঁ সেটাই তো, কাজের মেয়ে ছাড়া কি হবে ও? হ্যাঁ, তারপর তো সেটাই ভেবে নিব। কি রে, তুই ওর গায়ে থাপ্পড় দিলি কেন? হ্যাঁ, থাপ্পড় মেরেছি।
ও কাজের মেয়ে না, ও আমার ওয়াইফ। ওয়াইফ? কেন, তোরা কি ভেবেছিস একটা মেয়ে কি বোরকা পরতে পারে না? একটা মেয়ে কি পর্দা করতে পারে না? আর কোনো মেয়ে যদি বোরকা পরে বা পর্দা করে সে কাজের মেয়ে হয়ে যায়? একজন মুসলিম ঘরের মেয়ে সে তো বোরকা পরতেই পারে, সে তো পর্দা করতেই পারে, তাই না? এটা নিয়ে তো নেগলেক্ট হওয়ার কিছু নেই। তার জন্য তো আবার গায়ে হাত তুলবি, ওকে মারবি, ওর সাথে খারাপ ব্যবহার করবি? তোদের তো একবার ভাবা উচিত ছিল যে ও একজন তোদের মতো মানুষ। তোদের তো বিবেক নেই, তোদের বিবেক নষ্ট হয়ে গেছে। আর একটা জিনিস মনে কর, ধরো আমার বউ না, তারপরেও কি তোরা ওর গায়ে হাত তুলবি? কেন, কাজের মেয়ে কি মানুষ হয় না? কাজের মেয়েরা কি মানুষ না? তোরা সবসময় তোদের নিজেদের মতো চিন্তা করিস, মানুষকে মানুষ বলে মনে করিস না। শোন, তোরা দুজন না এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। যেদিন তোরা মানুষকে মানুষ চিন্তা করবি, মানুষকে মানুষ ভাববি, সেদিনই আমার বাসায় আসবি। আর সেদিনকেই তোদেরকে আমি আমার বন্ধু পরিচয় দেবো, তার আগে না। যা, আমার বাড়ি থেকে বের হয়ে যা। বাসার, আমাকে কিছু বলতে দাও। হ্যাঁ, আমি গ্রামের মেয়ে, তবে আমি অশিক্ষিত নই। আমি মাস্টার্স কমপ্লিট করেছি। আর আপনাদের ভিতরে তো ইসলামিক কোনো জ্ঞানই নেই। আমাদের কোরআনে আছে মেয়েরা 7 বছরের পর থেকে পর্দা করবে। আর আপনি কি আদৌ পর্দা করেন? আচ্ছা আপু, আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি যেই ধরনের ড্রেস আপ পরে ঘোরাফেরা করছেন, এই ধরনের ড্রেস আপ কি আধা একটা মেয়ে পরতে পারে? আপনি যাদের সাথে ঘোরাফেরা করছেন হয়তো একদিন তারাই আপনার ক্ষতি করবে, তখন আপনি তাদেরই দোষ দিবেন যে হয়তো আপনার বন্ধুরা খারাপ। কিন্তু আপনি একটাবারও ভাববেন না যে আপনার ড্রেস আপের কারণে, আপনার চলাফেরার কারণে আপনার ক্ষতি হয়েছে। আমিও চাইলে আপনাদের গায়ে হাত তুলতে পারতাম, কিন্তু আমি অতটা অভদ্র না। আমার বাসায় মেহমান আসলে তাদের সাথে কিভাবে কথা বলতে হয়, তাদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, এতটুকু শিক্ষা আমার পরিবার আমাকে দিয়েছে। তাছাড়া কথায় আছে না, মিষ্টির দোকানে যদি মিষ্টি খোলা থাকে, মাছি কিন্তু একটু বেশি ভন ভন করে। আর ওই মিষ্টি কিন্তু কেউই নিতে চায় না, সবাই ঢাকা মিষ্টি খুঁজে। তোরা দুজন এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। যা, বের হয়ে যা। হ্যাঁ, অবশ্যই যাব। তোর মতো মানুষের সাথে আর বন্ধুত্ব রাখবো না। এই সামনে চল তো। তুই আমার বাসায় কেন আসছিস? হ্যাঁ, কারণ আমার মতো নিয়ে আসছিস। তোকে আমার বাসায় আসার অনুমতি কে দিয়েছে? এই মর, আসিস কেন? এই আসিস কেন? আসিস কেন? তুই আমার বাসায় আসিস কেন? আসিস কেন? বাবা, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? মার মার, আরো বেশি করে মার। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের বাচ্চাঙ্গে, লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের বসো। বসবে মানে? এই তুমি কাকে নিয়ে এসেছো বাসায়? হ্যাঁ, আমার অনুমতি ছাড়া। মাকে নিয়ে আসছি। তোমার মাকে নিয়ে এসেছো মানে? এই তোমার মাকে কার অনুমতি নিয়ে আমার বাসায় ঢুকাইছো? হ্যাঁ, কার অনুমতি নিয়ে ঢুকাইছো? আরে আজব, আমার বাসা আর মাকে নিয়ে আসছি, এ তো অনুমতি নেওয়ার কি আছে? মা বড় ভাইয়ের বাসায় ছিল, ভাইরা কিছুদিনের জন্য একটু বাইরে যাচ্ছে, মা এখানে কয়েকটা দিন থেকে তারপর আবার চলে যাবে। তুমি এত উত্তেজিত হও না। বাসার কয়েকদিন তো দূরের কথা, কয়েক সেকেন্ড আমার বাসা থাকতে পারবে না। তুমি এই মুহূর্তে তোমার মাকে আমার বাসা থেকে বের করে দিবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, কয়েকটা দিন না, মা 3-4 দিন থেকেই চলে যাবে। আমি একটা কাজ করি, আমি একটু বাজার থেকে বাজার করে নিয়ে আসি, মা তারা বসুক, মা একটু খাওয়া দাওয়া করুক, মা একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করুক। কি বাজার করতে যাবে? তাও কি না এই বুড়ির জন্য? শোনো, বাজার করতে আমি একটা টাকাও তোমাকে দিব না, কোনো বাজার হবে না আমার ঘরে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, আমি মাকে এখনই রেখে আসবো। আমাকে একটু সময় দাও, বাইরে থেকে আসছি, আমি একটু ফ্রেশ হয়ে আসি, আমি একটু শার্টটা চেঞ্জ করে আসি, এসেই মাকে আমি রেখে আসবো। 5 মিনিট সময় দাও আমাকে। ওকে ফাইন, তোমাকে আমি জাস্ট 5 মিনিট সময় দিলাম। এই 5 মিনিটের ভিতরে তুমি তোমার মাকে আমার বাসা থেকে বের করবে। আচ্ছা ঠিক আছে। এই বুড়ি, এই এতক্ষণ তোর ছেলে থাকা সত্ত্বে আমি তোকে এত অপমান করেছি, এখনো তোর ছেলে নাই, এখন আমি তোকে কি অপমান করবো তুই বুঝতে পারছিস? না না, আমি তোকে অপমান করবো না, আমি তো তোর গায়ে হাত তুলবো। এই ফকিন্নির বাচ্চা, তুই আমার বাসায় কেন আসছিস? হ্যাঁ, কারণ আমার মতো নিয়ে আসছিস। তোকে আমার বাসায় আসার অনুমতি কে দিয়েছে? আমি তো কোনো অনুমতি দিয়েছি? আমি তো কোনো অনুমতি দিয়েছি? সুযোগ পেলে আমার বাসায় চলে আসিস, তাই না? হ্যাঁ, এই আমার বাসায় তুই পেয়েছিস কি? হ্যাঁ, আমার বাসাটা কি হোটেল যে তোর জন্য আমি রান্না করে রাখবার তুই 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 খাবি? হ্যাঁ, এই ফকিন্নির বাচ্চা, কেন আসিস তুই আমার বাসায়? কেন আসিস? হ্যাঁ, এই কার অনুমতি নিয়ে আসিস? হ্যাঁ, মর মর মর, আসিস কেন? এই আসিস কেন? আসিস কেন? তুই আমার বাসায় আসিস কেন? এই তুই আসবি কেন আমার বাসায়? আসবি কেন? ওঠ ওঠ, আসিস কেন?
কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? মার মার, আরো বেশি করে মার। দাঁড়িয়ে আছিস কেন? নিজের বাবাকে মারতে কষ্ট হচ্ছে তাই না? সেম কষ্টটাই না আমারও হয়েছে। যেদিন থেকে আমার মা আমার বাসায় থাকে তুই সেদিন থেকে আমার মায়ের উপর অত্যাচার করা শুরু করেছিস। আমার মায়ের গায়ে পর্যন্ত তুই হাত তুলেছিস। আমি তোকে কিছু বললেই তুই আমাকে হুমকি দেওয়া শুরু করেছিস। আমার বাড়ি ছেড়ে চলে যাবি, আমাকে মেরে ফেলবি, আমার মাকে মেরে ফেলবি। বাবা, আমি আপনাকে কতবার বলেছিলাম যে আপনার মেয়ে আমার মায়ের উপর দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছে, আমার মাকে মারধর করছে। আপনি কোনোদিনও আমার কথা বিশ্বাস করেননি। প্রত্যেকবার বলেছেন যে আপনার মেয়ে আপনার আদর্শে বড় হয়েছে। আপনার মেয়ে কি করতে পারে আর কি করতে পারে না সেটা আমি ভালো করে জানি, অথচ আপনি আমার কোনো কথা কোনোদিনও বিশ্বাস করেননি। আজকে আপনি নিজের চোখে দেখলেন আপনার মেয়ে আপনার গায়ে কিভাবে হাত তুললো। আজকে আপনার মেয়ে আপনাকে যেভাবে মেরেছে, আপনার মেয়ে রেগুলার আমার মাকে সেমভাবে মারে, আর সেগুলো আমার নিজের চোখে দেখতে হয়। বাবা, আমার মাকে যখন মারে না তখন আমার অনেক কষ্ট হয়, কিন্তু আমি আপনার মেয়েকে কিছুই বলতে পারি না। আপনার মেয়ে আমার উপর অত্যাচার করা শুরু করে। এখন আপনি বলেন আপনার মেয়ের কি করা উচিত? তুই যে আমার মেয়ে, এটা আমার ভাবতে কিনা রাখছে। আমি জামাইকে কত গর্ব করে বলেছিলাম যে আমার মেয়ে এমন কাজ করতে পারে না, অথচ আজকে আমি এটা কি দেখলাম। আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি ছোটবেলা থেকে? তুই তোর শাশুড়ির উপর এত নির্যাতন, এত অত্যাচার করিস? জামাই বাবাজি ঠিকই বলেছিল, জামাই বাবাজির কথা আমার আগেই বিশ্বাস করা উচিত ছিল, কিন্তু আমি জানতাম আমার মেয়ে আমার আদর্শেই বড় হয়েছে। আমি কি করে জামাই বাবাজির সেই কথাগুলি বিশ্বাস করি বল? কিন্তু আজকে এসে আমি নিজের চোখে তা দেখলাম, নিজের চোখকেই আমি বিশ্বাস করতে পারতেছি না। জামাই বাবাজি, আমার আর কিছু বলার নেই, তোমার যা খুশি তুমি তাই করতে পারো। বাবা, আমি আপনার মেয়েকে কিছুই করব না, আপনার মেয়ের গায়ে হাত পর্যন্ত তুলব না। আমি শুধু একটাই কথা বলবো, আপনার মেয়েকে নিয়ে আপনি এখনই আমার বাসা থেকে চলে যান। আপনার মেয়েকে নিয়ে আমি সংসার করব না, কারণ যে মেয়ে তার নিজের ফ্যামিলির লোকজন ছাড়া তার শ্বশুরবাড়ির লোকজনকে দেখতে পারে না, সেই রকম মেয়েকে নিয়ে সংসার করা আমার দ্বারা সম্ভব না। আপনি এক কাজ করুন, আপনি আপনার মেয়েকে নিয়ে এখনই এখান থেকে চলে যান। বাসার, আমি অনেক অন্যায় করেছি তোমার মায়ের সাথে, অনেক অপমান করেছি, অনেক অত্যাচার করেছি, যেটা আমার মোটেও ঠিক হয়নি। আমি ভুলে গিয়েছিলাম যে সে আমার মা, সে আমার শাশুড়ি না, সে আমার মা। আমি তাকে সবসময় শাশুড়ি মনে করতাম, কখনো মা মনে করতে পারিনি। আজকে যখন আমি আমার নিজের বাবার গায়ে হাত তুললাম, তখন আমি বুঝতে পারলাম যে মা বাবার গায়ে হাত তুললে কতটা কষ্ট হয়, কতটা কষ্ট হয়। বাসার প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এর এমনটা কখনো করবো না, আমার বাবার কসম খেয়ে বলছি, আমি এর এমনটা কখনো করবো না। বাসা, ঠিক আছে, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো, তাহলে তোমাকে আমার কিছুই বলার নেই। তবে একটাই কথা বলবো, তুমি অন্যায় আমার কাছে করোনি, করেছো আমার মায়ের কাছে। ক্ষমা চাইতে হলে আমার মায়ের কাছে ক্ষমা চাইবে। তুমি আর আমাকে ভুল বোঝো না, আমি আর এমনটা কখনোই করবো না। তুমি একটা কাজ করো, তুমি এখনই গিয়ে মাকে নিয়ে আসো। মা আর বাবা আমরা সবাই মিলে একসাথে খাবার খাবো, যাও। ঠিক আছে, আমি আমার মাকে নিয়ে আসছি। আপনি বসুন, আপনি দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাবেন, ঠিক আছে বাবা? আচ্ছা। বাবা, আপনার নামটা কি শুনি? এই কামলার বাচ্চা কামলাই, তুই এখানে কি করছিস? হ্যাঁ, আরে বাবা বললাম তো কোনো মতে এখান থেকে বের হতে পারলেই আমরা রুম ডেট করব। এবার একটু হাসো। আচ্ছা শোনা, ঠিক আছে তাইলে এখন রাখি। সিসি আপা মনিক, আমি এগুলো কি শুনলাম? আপনি কাল্লা কথা কইতেছেন, লক্ষ্মী সোনা বাবু আর রুম ডেট করবেন মানে? আমি কিন্তু এগুলোর মানে বুঝি আপা মনি, আমি কিন্তু চাচারে সব কিছু কইয়া দিমু। এই তুই আজে বাজে কি বলতেছিস এসব কথা? হ্যাঁ, আরে আমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। ফ্রেন্ডের লগে কথা কইতাছেন না? আমার বোকা পাইছেন, আমি কিছু বুঝি না, আমি সবই শুনছি। ফ্রেন্ডের লগে কেউ লক্ষ্মী সোনা বাবু রুম ডেট এগুলো কয় নাকি? হ্যাঁ, আমি বুঝছি আপনি কার লগে প্রেম করতেছেন, হ্যার লগে কথা কইতাছেন। আমি চাচা জানের সব কিছু কইয়া দিব, কারণ চাচা জান আমার দায়িত্ব দিচ্ছে আপনার দেখাশোনা করার লাগা। আপনার যদি কোনো কিছু ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু আমারই দায়ভার দিতে হইব। আমি এক্ষুনি চাচা জানের ফোন দিয়ে সব কিছু কইয়া দিব। সাব্বির, সাব্বির প্লিজ একটু চুপ থাক, বাবা শুনে ফেললে সমস্যা হয়ে যাবে। একটা কাজ কর, আমি তোকে 500 টাকা দিচ্ছি, এখান থেকে চলে যা। আপা জান, আপনি আমার ঘুষ খাওয়াইতেছেন না?
চাচাজানের লাখ লাখ টাকা আমার কাছে পড়ে থাকে, আমি 1 টাকাও মাইরা খাই না, আর আপনারা 500 টাকা লোভ দেন লোভ দেয়া কোনো লাভ হইব না। আমি চাচাজানের কিন্তু সবকিছু করে দিব, আপনি তো আমার টাকার লোভ দেয়াইছেন। সাব্বির প্লিজ একটু বোঝার চেষ্টা কর, এইসব কথা যদি বাবা জানে বাবা অনেক রাগারাগি করবে আমার সাথে, অনেক কিছু হয়ে যাবে এটা নিয়ে। প্লিজ একটু চুপ থাকার এখান থেকে জানা। ঠিক আছে, আপনি যেহেতু ভুল করেই হালাইছেন আর আমার চোখের সামনে ফার্স্ট টাইম পড়ছেন, তাই এখন আর আমি চাচারে কমু না কিছু। পরের বার যদি আমি দেখি আর যদি এরকম কিছু শুনছি তাহলে কিন্তু চাচা জানতে সব কিছু কইয়া দিব, মনে রাখেন। আচ্ছা তুই যা। ও আমাকে থ্রেট দেয়, সামান্য একটা কাজের ছেলে হয়ে আমাকে থ্রেট দেয়? ওকে তো এভাবে ছেড়ে দেওয়া যাবে না, এর শাস্তি ওকে পেতেই হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। সাব্বির, আমি একটু বাইরে যাব, দেরি হয়ে যাবে তো, চাটা নিয়ে আয়। এই যে দেখছো স্যার, একটু কাজ করছিলাম তাই দেরি হয়েছে, বুঝলেন? চাটা খায়া দেখেন কেমন হয়েছে। বাহ, চাটা তো খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। চাচা জান, আমি তো জানি আপনি কেরম চা পছন্দ করেন, আমি ওইভাবে বানিয়ে নিয়ে এসেছি। সাব্বির, তোর ম্যাডাম মারা যাওয়ার পর এই সংসারের সব কিছু তুই দেখাশোনা করিস। মা মরা মেয়েটা আমার, তার প্রতিও তুই খেয়াল রাখিস। তোরে আমি খুব বিশ্বাস করি, তাই আমার মেয়েটার যদি কিছু হয়ে যায়, ও তো অনেক চঞ্চল দুষ্ট, আমি সইতে পারবো না। তুই ওর প্রতি খেয়াল রাখিস। চাচা জান, আপনি কোনো চিন্তা করেন না, আমি তো আছি, আমার উপর আপনার ভরসা আছে না? এই আমি থাকতে আপামনির কোনো সমস্যা হবে না, আমি সব সময় আপামনির চোখে চোখে দেখে শুনে রাখবো। শোন, আমি একটু বাইরে যাব, দুপুরে ফিরে আসবো, তুই একটু খেয়াল রাখিস। আচ্ছা চাচা জান, সাবধানে যায়েন। সাব্বির, এই সাব্বির। আপামনি, আপনি ডাকছেন? তুই এইখানে বসেছিস কেন? এইখানে বস। কি করেছেন আপামনি? এইখানে আমি বসবো আপনার সামনে, চাচা জান দেখলে আমার প্রতি রাগ করবো। আরে বাবা এখন বাসায় নাই, বাসার বাইরে আছে, তুই বস তো, ওঠ বস এখানে। সাব্বির, আমার শরীরটা কেমন যেন লাগতেছে, একটু টিপে দে তো। কি করেন আপামনি, আপনার শরীর খারাপ লাগতেছে নাকি? মনে জ্বর তো রয়েছে না? আমি চাচা জানরে ফোন দিই, আপনার লাগে ওষুধ লয়ে আইবো। আরে না না, বাবারে ফোন দিতে হবে না, বাবারে ফোন দিলে অযথাই টেনশন করবে, তুই একটু টিপে দে তো, তাইলেই ঠিক হয়ে যাবে। আরে ধর ভালো কইরা। সাব্বির, সাব্বির, তোরা না আমার খুব ভালো লাগে। আপামনি কি করতেছেন আপনি সব? চুপ, কোনো কথা বলবি না। তুই যেদিন এই বাসায় আসছস ওই দিন থেকে তোরে আমার খুব ভালো লাগে। সিসি আপামনি, আপনি এসব করেন না, চাচা জান দেখলে আমার মায়ের বাড়ি থেকে বাইরে করে দেবো। আমার ক্ষতি করেন না আপামনি, আপনার আমি আমার ছোট বোনের মতো জানি। আরে বোকা, বাবা কিছুই জানবে না, আমি সব কিছু ম্যানেজ করে নিব। আপামনি, 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 বাবা দেখলে, তুমি যাকে এত বিশ্বাস করে আমাদের বাড়িতে নিয়ে আসছিলে সে কিনা তোমার অবর্তমানে আমাকে বাজেভাবে টাচ করেছে। ছি ছি বাবা, ছি। না না চাচা জান, না চাচা মিথ্যা কথা কইতেছে আপামনি, আমি এরকম ফকিন্নির বাচ্চা, তোর আমি রাস্তা থেকে কুড়ে আইনা জায়গা দিয়েছিলাম, বিশ্বাস করে তোর আমি এইবারের সব দায় দায়িত্ব দিয়েছি, আর সেই বিশ্বাস তুই আমার ভেঙে দিলি। যা, এবারে থেকে এখন বাইরে হয়ে যাবি, এবারে আশেপাশে দিন তোরা না দেখি। যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। চাচা জান, আপনার পায়ে পড়ি চাচা জান, আমার এই বাড়ি থেকে বাইরে করে দিয়ে না, আমি কই যাবো? আমার যাওয়ার কোনো জায়গা নেই চাচা জান, আপনার জান আমার আর কেউ নাই চাচা জান, আমার মাফ করে দেন চাচা জান। চাচা জান, চাচা জান, আমি কোথাও যাবো না চাচা জান, আমি বাড়িতে থাকবো, কোথাও যাবো না চাচা যা, এই বাড়ি থেকে এখন বেরিয়ে যাবি, এইবারে আশেপাশে দিন তোর না দেখি। বাবা, তুমি যদি সঠিক সময়ে না আসতে ওই হারামির বাচ্চা আমার জীবনটাই নষ্ট করে ফেলতো। তুই কোনো চিন্তা করিস না মা, আমি যতদিন বেঁচে আছি তোর কোনো ক্ষতি হতে দেবো না আমি। তুই শান্ত হ মা, শান্ত হ।
স্যার কিছুদিন আগে আপনাদের অফিসে আমি সিভি জমা দিয়েছিলাম, আজকে ইন্টারভিউ। ও আচ্ছা, আপনার নামটা কি শুনি? এই কামলার বাচ্চা কামলাই, তুই এখানে কি করছিস? হ্যাঁ, আরে তুই স্যারের চেয়ারে বসে আছিস? এই চেয়ার থেকে এখনই উঠে যা, তোর কি যোগ্যতা আছে এই চেয়ারে বসার? জাস্ট সেট আপ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। একটা অফিসের বসের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাও কি আপনার ফ্যামিলি আপনাকে দেয়নি? কাকে কামলা বলছেন? হ্যাঁ, আপনি ভুলে যাবেন না আপনি একজন অফিসের বসের সামনে দাঁড়িয়ে কথা বলছেন। সো বুঝে শুনে কথা বলুন। মানে কি আপনি এই অফিসের বস? আচ্ছা স্যার, আপনি সামান্য একজন কামলা থেকে বস হলেন কিভাবে? আপনি জানতে চান আমি কামলা থেকে কিভাবে অফিসের বস হলাম? তাহলে শুনুন। সেদিন যদি আপনি আর আপনার বাবা মিলে যদি আমাকে বাড়ি থেকে মেরে বের করে না দিতেন, তাহলে আজকে আমি এই জায়গাটায় আসতে পারতাম না, এই জায়গায় আমি বসতে পারতাম না। আপনাকে অনেক বড় ধন্যবাদ আমাকে এত বড় উপকার করার জন্য। সেদিন যদি আপনি এই অভিনয়টা না করতেন, তাহলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। ও বাই দ্য ওয়ে, আপনাকে আরেকবার ধন্যবাদ দিতে হয়, আপনি কিন্তু ভালো অভিনয় করতে পারেন। আপনি তো অভিনয় চান্স নিতে পারতেন, আপনি আমার কাছে জবের জন্য কেন আসলেন? আমি না ঠিক বুঝলাম না। আপনি জানতে চান? তাহলে শুনুন, আমাদের ফ্যামিলিতে অনেক বড় একটা ঝড় এসেছে, যেই ঝড়ে আমাদের পুরো পরিবারটা নিঃস্ব হয়ে গেছে, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, আমরা রাস্তার ফকির হয়ে গেছি। আমার বাবার হঠাৎ করে অনেক বড় একটা রোগ হয়, যেই রোগের পিছনে আমাদের যত টাকা পয়সা ছিল সব কিছু আমরা নষ্ট করে ফেলেছি। তারপরও আমার বাবাকে সুস্থ করতে পারিনি। আমার বাবার অফিস, আমাদের বাড়ি গাড়ি ফ্যাক্টরি যা ছিল সব কিছু ধ্বংস হয়ে গেছে। এখন আর আমাদের খাওয়ার মতো তেমন কোনো টাকা পয়সা নেই, তাই বাধ্য হয়ে এই জবটা নেওয়ার জন্য আমি আসছি। স্যার প্লিজ, পুরনো হিসাবের জন্য আপনি আমাকে এই জবটা থেকে বঞ্চিত করবেন না। এই জবটা আমার খুবই দরকার। আমি মানছি যে আমি আপনার সাথে অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করুন আমি জানতাম না যে বাবা আপনাকে বাসা থেকে বের করে দিবে, তাহলে আমি এমনটা কখনোই করতাম না। না, সেটা আমি একদমই করব না। সেটার বিচার তো আল্লাহ নিজেই করেছে। গরিবকে কোটিপতি বানিয়েছে আর কোটিপতিকে পথের ভিখারি বানিয়েছে। একটা কথা কি জানেন? মানুষকে মানুষ হিসাবে জানতে শিখুন, বুঝতে শিখুন। আপনার ভিতরে এতটা অহংকার বেড়ে গিয়েছিল যে আপনি নিজেকে সামলাতে পারেননি। টাকার অহংকারে গরিব মানুষকে তুচ্ছ মনে করেছেন, ফুটবলের মতো মনে করেছেন যে এখানে লাথি মারলে ওখানে চলে যাবে, এরকমটা। আর হ্যাঁ, আপনার স্বভাব তো এখনো পরিবর্তন হয়নি, সে আগের মতনই রয়ে গেছেন। যাই হোক, শত হলো আপনার বাপের আমি নুন খেয়েছি, তার সাথে তো আমি বেমানি করতে পারি না। আপনার জবটা হবে, আপনি নিশ্চিত থাকেন। আগামীকাল থেকে আপনি অফিসে জয়েন করবেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আল্লাহ আপনার ভালো করুক। আসি। স্যার একটু শুনুন। আপনার এত বড় সাহস, আমার স্বামীরটা খেয়ে আমার স্বামীরটা পরে আমার স্বামীর গালে থাপ্পড় দিয়েছেন? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কে আপনি? কোথায় যাবেন? আমি তোমার পোলার বাসায় যাইতেছি। এটা তো আমার পোলার বাসা। পোলা? কেডা আপনার পোলা? আমার পোলা হলো খায়রুল বাসা। কেন আপনার বিশ্বাস হইতেছে না বুঝি? এ দেন, আমি সাথে ঠিকানা নিয়ে আইছি, দেখেন দেন। ঠিকানা তো ঠিকই আছে। দাঁড়ান দাঁড়ান, একটু ফোন করে লই ম্যাডাম। আচ্ছা, আপনি ফোন দেন। আমার পোলায় যদি শুনে আমি তার বাসায় আইছি, খুশিতে একবারে মানে আত্মহারা হয়ে যাইব। হ্যালো ম্যাডাম। ম্যাডাম, একজন বয়স্ক মহিলা আসছে, উনি নাকি আপনার শাশুড়ি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, চলেন চলেন। ম্যাডাম আপনার নিয়ে যাইতে কইছে, আসেন। চলে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আমার শাশুড়ি? কোথায়? এই যে উনি আপনার শাশুড়ি। চাচা, আপনি কি আমার সাথে মজা করতেছেন? হ্যাঁ, উনি আমার শাশুড়ি মানে? আপনার কি মাথা ঠিক আছে? কিছুক্ষণ আগেও তো আপনি ভালোভাবে কাজ করতেছিলেন, হঠাৎ আপনার কি হইলো? আর ওনার ড্রেস আপের কি অবস্থা? উনি আমার শাশুড়ি হয় কিভাবে? আপনি রাস্তাঘাট থেকে একজন ভিখারি নিয়ে এসে বলবেন আমার শাশুড়ি, আমি সেটাই বিশ্বাস করবো? বৌমা, এইটা তুমি কেমন কথা কইতেছো? আমি ফকির না, বিশ্বাস করো, আমি খায়রুলের মা। আর যদি তাতেও বিশ্বাস না হয়, এই দেখো আমি ঠিকানা নিয়ে আইছি। ঠিকানা তো ঠিকই আছে,
শুনুন, আপনি আমার বাসার দারোয়ানকে বিশ্বাস করাতে পারেন যে আপনি আমার শাশুড়ি, বাট আমাকে না, কারণ আমি বোকা না, বুঝতে পেরেছেন? এই আপনি কি এখন এখান থেকে যাবেন? আপনি চুরির মতলবে ঢুকেছেন, আমি আর কিচ্ছু বুঝতে পারবো না। শুনুন, আপনি যে আমার শাশুড়ি না সেটা আমি খুব ভালো করে জানি। আপনি এই মুহূর্তে এখান থেকে বের হন। বৌমা, মা কোনোদিন সন্তানের বাসায় লুটপাট করতে আসে? এটা তুমি কেমন কথা কইলা? আরে খায়রুল তো আমার সন্তান, আমি তোর ভালো চাই, আমি কেন ওর বাসায় লুটপাট করতে আসো? বউ, তোমার ভুল হইতেছে বৌমা। তুমি খায়রুলকে একটা ফোন দাও, ও দেখলেই আমার চিনবো। বিশ্বাস করো, আমি ওর মা। এই আপনি দারোয়ানকে বোকা বানাতে পারেন, বাট আমাকে না, আমি বোকা না, বুঝতে পেরেছেন? আপনি এক্ষুনি এই মুহূর্তে বের হন। এই দিন আপনার ঠিকানা। চাচা, আপনি এই মুহূর্তে ওনাকে গেটের বাইরে বের করে দিয়ে আসুন। যান। জি ম্যাডাম। এই চলেন, এখন আপনার জন্য আমার চাকরিটা গেছিল। কি ব্যাপার মা, তুমি এখানে কিভাবে আসলে? আর আমাকে না জানিয়ে না বলে হুট করে চলে আসলে? কেউ কি দেখে ফেলে নাই তো? আচ্ছা ধরো, ধরো টাকাগুলো রাখো। এই টাকাগুলো তুমি এখনই চলে যাও এখান থেকে। চাচা, তুমি এখনই বাইরে বিদা করে দিয়ে আসো, যাও। মায়ের ভালোবাসাই টাকার কাছে বিক্রি করে দিতে চাইতেছস? আর আমি তো মা, আমি আমার ভালোবাসা টাকার কাছে বিক্রি করি না। ঠিক আছে, তুই যখন চাইতেছস আমি এখান থেকে চলে যাই, চলেই যাব। শুধু ছিলাম একটা নজর তোরে দেখার জন্যে। আমি তো মা, আমার এই বুকের ভিতরে না তোর জন্য কাকা করে, আমার এই চোখ দুটো তোরে দেখতে চাই, তাই আইছিলাম। তাই বলে আমাকে দেখার জন্য তুমি হুট করে এখানে চলে আসবে? আমাকে তুমি জানাইতে পারো, তাহলে আমি নিজে যেতাম তোমাকে দেখার জন্য। চাচা, তুমি এখনই ওনাকে বাইরে নিয়ে দিয়ে আসো, যাও তো। সাব্বির, তুমি চলে এসেছো, ভালোই হয়েছে। দেখো, এই মহিলা এসে বলতেছে উনি নাকি তোমার মা। না না, কি বলতেছো? উনি আমার মা হবে কেন? ওনাকে তো আমি চিনি না। কে উনি? হ্যাঁ, আমি চিনি না ওনাকে। এই তাড়াতাড়ি ওনাকে এখনই বের করে দিয়ে আসেন। স্যার একটু শুনুন। আপনার এত বড় সাহস, আমার স্বামীরটা খেয়ে আমার স্বামীরটা পরে আমার স্বামীর গালে থাপ্পড় দিয়েছেন? আপনার এত সাহস আসে কোথা থেকে? হ্যাঁ, আপনাকে কিন্তু চাইলে এক্ষুনি আমরা জব থেকে বের করে দিতে পারি। আপনি কেন আমার হাজবেন্ডের গালে থাপ্পড় দিলেন এখনই আপনার বলতে হবে। ম্যাডাম, উনি যদি ওনার মা না হন তাহলে এতগুলো টাকা ওনার হাতে কেন দিলেন? দেখেন, ঠিকই তো সাব্বির, উনি যদি তোমার কেউ নাই হয় তাহলে তুমি ওনার হাতে কেন টাকা দিয়েছো? তারপরে এতগুলি টাকা? হ্যাঁ, উনি আমার মা হয়। আসলে সাথী, আমি তোমার কাছে মিথ্যা কথা বলেছিলাম যে আমি কোটিপতি পরিবারের সন্তান। আসলে না, আমি গরিব ফ্যামিলি থেকে উঠে আসা একজন সন্তান। আমি তোমাকে মিথ্যা কথা বলে তোমাকে বিয়ে করেছি। আর আমি তোমাকে এই কথাটা এতদিন লুকিয়েছি কারণ ভয়ে যে তুমি যদি আমাকে রিজেক্ট করে দাও, এই জন্য। আসলে উনি আমার মা। আমার না নিজের প্রতি খুব ঘৃণা লাগতেছে যে আমি তোমার মতো একটা লুবি ছেলেকে বিয়ে করেছি। আরে দুনিয়ার সব থেকে কপাল পোড়া মানুষ তো উনি। ওনার নিজের পেটের সন্তান ওনাকে অস্বীকার করছে। আমি যদি আগে জানতাম যে তুমি একটা লুবি ছেলে, আমি তোকে কখনোই বিয়ে করতাম না। যে কিনা নিজের স্বার্থের জন্য নিজের গর্ভদানী মাকে অস্বীকার করতে পারে, সে যে কিছুদিন পরে আমাকে অস্বীকার করতে পারবে না তার কোনো প্রমাণ আছে, তার কোনো গ্যারান্টি আছে? আমি তোমার সাথে সম্পর্কটা আজই শেষ করে দিতাম যদি তুমি আমার হাজবেন্ড না হতো। আচ্ছা খায়রুল, আমাকে একটা কথা বলো তো, মাকে অস্বীকার করতে তোমার এত কষ্ট কিসের, এত লজ্জা কিসের? যে তোমাকে গর্ভে ধারণ করেছে তাকে তোমার পরিচয় দিতে তোমার এত কষ্ট হচ্ছে, আর সে যে তোমাকে পেলে পুষে বড় করেছে তাতে কি তার কোনো কষ্ট হয়নি? আর তোমার তো 8 আঙ্গুল কপাল যে তুমি তোমার মাকে পেয়েছো, তোমার মায়ের ভালোবাসা পেয়েছো। আরে মা কি জিনিস তো আমি বুঝি, কারণ আমি আমার মায়ের ভালোবাসা পাইনি। মা কি জিনিস আমি জানি না। তুমি তো দেখেছো আমি প্রতিটা রাত আমার মায়ের জন্য কান্না করতে করতে ঘুমাতাম, আর তুমি কিনা মা পেয়েও সেই মাকে দূরে সরিয়ে রেখেছো। কেন রেখেছো তুমি, কেন? আরে তুমি তো আমাকে একটা বারের জন্য বলতে পারতে যে সাথে আমার মা আছে। তুমি দেখতে যে আমি তোমার মাকে মা ডাকি নাকি তোমার মাকে আমি ডাস্টবিনে ফেলে দিই। তুমি কেন করলে আমার সাথে এমন? কেন করলে তোমার মায়ের সাথে এমন? তুমি কাজটা মোটেও ঠিক করোনি। তুমি আমার মায়ের কাছ থেকে আমাকে দূরে রেখেছো। মা, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আসলে মা, আমি আপনাকে চিনতে পারিনি। একটা কথা কি জানেন মা, আমি না কখনো মায়ের আদর ভালোবাসা পাইনি। এখন আমি আমার মাকে পেলাম, এখন আমি সারাটা জীবন আমার মায়ের বুকেই থাকবো।
সন্তানরা তো সারাক্ষণ ভুলই করে মা, মাদের উচিত তাদের ক্ষমা করে দেওয়া। আমি ক্ষমা করে দিস। মা, আপনি আপনার ছেলেকেও ক্ষমা করে দিন, সে বুঝতে পারেনি। আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝে অনেক বড় অন্যায় কাজ করে ফেলেছি। সেটাও খুব ভালো করে আমার জানা আছে। ও যদি তোর বয়ফ্রেন্ড হয় তাহলে আমি কে? কি হলো, চুপ করে আছিস কেন? আপা, আমারে 10 টাকা ভিক্ষা দেন না। এই যে এই ছোট লোক ফকিনীর স্বভাবটাই এরকম, একটু ধনী মানুষ দেখলি এসে হাত পাতে, স্যার 10 টাকা দেন। কেন রে? হ্যাঁ, আমাদের কি তোরা এখনই ডিস্টার্ব করতে হবে? এখন একটা শুভ কাজে যাচ্ছি, এখন এসে ডিস্টার্ব করতেছে। বেবি দেখো, আমি সেই কালকে রাতে রুমটা বুকিং করে রাখছি হোটেলে, এখন আর 1 ঘন্টা সময় আছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। তুমি ঝামেলাটাকে তাড়াতাড়ি বিদায় করে এখান থেকে চলো তো। আপা, আমি 2টা দিন ধরে কিছুই খাই না, 10টা ভিক্ষা দেন না। আপনি 10টা ভিক্ষা দিলে আমি 2টা ভাত খাবো। এই, আপনি অন্য কারো কাছে গিয়ে ভিক্ষা চান, আমাদের হাতে তো সময় নেই আপনাকে ভিক্ষা দেওয়ার মতো। সরুন তো এখান থেকে। আর আমি না ভিক্ষা দেওয়া পছন্দ করি না। নিজে কষ্ট করে খেটে খেতে পারেন না, মানুষের কাছে গিয়ে হাত পাতেন। আপা, 10 টাকা ভিক্ষা চাইছি, এত কথা কন কেন? 10 টাকা ভিক্ষা দিলেই তো চলে যাই। আচ্ছা, তুই কি আমার কথা বুঝতে পারিস না? তোকে বললাম না আমি এখন ভিক্ষা দিতে পারবো না, এখান থেকে যা। যাবি না তো ঠিক আছে, যেতে হবে না। তোর মতো ভিক্ষুককে কিভাবে শিক্ষা দিতে হয় সেটাও খুব ভালো করে আমার জানা আছে। আপা, আপনার কাছে 10 টাকা ভিক্ষা চাইছি দেখা আমার থাপ্পড় দিলেন। তোকে তো একটা থাপ্পড় মারছি, তুই আর বেশি কথা বলিস না, তাহলে লাথি দিলে এখানে শোয়াই ফেলবো দেখিস। ঠিক আছে আপা, আমি চলে যাইতাছি। তাই আপা, আপনার লগের এই পোলাটাকে, ওটা কি আপনার বয়ফ্রেন্ড? হ্যাঁ, ও আমার বয়ফ্রেন্ড। আর আমার বয়ফ্রেন্ড বলেই তো ওর সাথে আমি কোথাও যাচ্ছি। আর তা না হলে অন্য কোনো ছেলে হলে তার হাত ধরে আমি কেন যাব? ও যদি তোর বয়ফ্রেন্ড হয় তাহলে আমি কে? কি হলো, চুপ করে আছিস কেন? ও, কথা বলবি বা কিভাবে? তোর তো বলার মতো কোনো ভাষা নেই, তাই না? ভালোই হয়েছে, আমি আগে ভাগে জানতে পেরেছি। কিভাবে জানলে তুমি? শুনতে চাস আমাকে কে বললো? শোন তাহলে। বসি চাচা, কই আপনি? সাহেব, চাচা, আপনার ম্যাডামকে দেখছি না, আপনার ম্যাডাম কোথায়? ম্যাডাম তো সাহেব বাইরে গেছেন। এই সময় বাইরে গেছে? এই সময় তো বাইরে যাওয়ার কথা না। হ স্যার, আপনি যখন ব্যবসার কাজে বাইরে যান তখন ম্যাডাম মাঝে মাঝে বাইরে চলে যায়। কোনো কোনো সময় সকালে যায়, রাত্রে আসে, আবার কোনো কোনো সময় রাত্রে যায়, সকালে আসে। চাচা, আপনি কি বলছেন আপনি বুঝতে পারছেন? উনি আপনার ম্যাডাম হয়, আমার ওয়াইফ। আপনি কিন্তু আমার ওয়াইফের নামে বদনাম চড়ছেন। সাহেব, আমি যা কিছু কইতেছি সব সত্য কথাই কইতেছি। হাই, তোর সাহস তো কম না? তুই আমার বউয়ের নামে উল্টোপাল্টা কথা বলিস? আরে সাহেব, আপনি শুধু শুধু ওনার মারতেছেন কেন? উনি যা কইতেছে সব সত্য কইতেছে। আমিও জানি ম্যাডামের একটা পরকীয়া সম্পর্ক আছে। এই চুপ! আমার মনে হচ্ছে তোরা দুজন মিলে আমার ওয়াইফের নামে বদনাম ছড়ানোর চেষ্টা করছিস। হাই, তোদের দুজনের উদ্দেশ্য কি বলতো? বুঝতে পারছি সাহেব, সত্য কথার দাম নাই। আমরা সত্য কথা কইতেছি তো, এই লেগে আপনি বিশ্বাস করতে পারতেছেন না। তাইলে আপনি একটা কাম করেন, আপনি নিজে ম্যাডামের পরীক্ষা করে দেখেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে একটা কথা তোরা দুজনেই শোন। আমাদের ঘরের কথা যেন বাইরে না যায়, আমাদের ঘরের কথা এই 4 দেয়ালের মধ্যেই থাকবে। কথাটা মাথায় রাখবে। ভাগ্যিস বশির চাচা আমাকে সবকিছু বলে দিয়েছিল, তা না হলে তুই আমার কত বড় ক্ষতি করতি সেটা একমাত্র তুই ভালো জানিস। অবশ্য ভালোই হয়েছে, আগে ভাগেই আমি সবকিছু জেনে ফেলেছি। আর আগে ভাগে জেনে ফেলেছি বলে তোর প্রতি আমার মায়াটা একটু কম থাকবে। নাহলে আমাদের সম্পর্কটা আরও কিছুদিন গড়ালে তোর প্রতি আমার মায়া হয়তো বেড়ে যেত, তোকে আমি কিছুই বলতে পারতাম না, হয়তো ছেড়ে যেতেও কষ্ট হতো। তুই একটা চিন্তা করতো, আমার এত পরিশ্রমের টাকা, সেই টাকা নিয়ে তুই কিনা তোর বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, আর আজকে কিনা হোটেলে যাচ্ছিস। ছি, লজ্জা করে না তোর? বাসায় স্বামী রেখে বাইরে পরপুরুষের সাথে এভাবে ঘুরে বেড়াতে, বাইরে হোটেলে যেতে? তোর তো ন্যূনতম বিবেক থাকা উচিত যে আমার বাসায় আমার হাজবেন্ড আছে, যে কিনা সারাদিন কর্ম করে, কাজকাম করে, যে কাজকাম না করলে আমাদের পেটের খাবার জুটতো না, এত সুন্দর সুন্দর পোশাক পরতে পারতি না। আমার না ঘৃণা লাগছে তোকে দেখে, তোকে আমার বউ ভাবতেও ঘৃণা লাগছে। ভালো হয়েছে, শোন,
তোকে না আমি ডিভোর্স দিয়ে দেবো। কালকের মধ্যে তুই তোর ডিভোর্স লেটার পেয়ে যাবি। বাসার বাসার তুমি আমাকে মাফ করে দাও। আমি যা কিছু করেছি ভুল করেছি। আমি আর ওর সাথে কথা বলবো না, ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না। তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও। কখনো না, ইম্পসিবল। তুই কোনো ভুল করিসনি, তুই অন্যায় করেছিস। যে ভুল করে তাকে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু যে অন্যায় করে তাকে ক্ষমা করা যায় না। তোকে আমি কখনো ক্ষমা করব না। আমি তোকে ডিভোর্স দেবো মানে ডিভোর্সই দেবো। শোন, আজকের পর থেকে তুই আমার বাসা এবং আমার অফিসের দিকে ফিরে তাকাবি না, আর আমার নামটা পর্যন্ত তুই মুখে নিবি না। মাথা রাখিস কথাটা। বাসার এই সাব্বির, তুমি কোথায় যাও? কোথায় আছে তুমি বুঝতে পারছো না? দেখো, এতদিন তোমার টাকা পয়সা ছিল তাই তোমার সাথে আমি ছিলাম, মজা করেছি, ঘুরেছি ফিরেছি, জাস্ট এনজয়, আর তো কিছু না। যেই মেয়ে নিজের স্বামীর সাথে এরকমটা করতে পারে, সে আমার সাথে কি করবে না তার কি কোনো গ্যারান্টি আছে? তোমার মতো মেয়ের সাথে না জাস্ট টাইম পাস করা যায়, অন্তত সংসার না। আজকের পর থেকে আমি নতুন পাখি খুঁজবো যার টাকা আছে। অন্তত তোমার সাথে আমি আর কোনো যোগাযোগ করবো না। আর হ্যাঁ, ফার্দার তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না। বাই।